সংবাদের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান অনুষ্ঠান পত্রিকা নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জি জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাচ্ছি। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, স্বপ্ন পূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, লাখ কোটি টাকা ঋণ ব্যাংকে জমা 26,000 কোটি, এস আলমের পরিবারের প্রতিষ্ঠান। দৈনিক ইত্তেফাক, এসএন কর্পোরেশনে 15 বছরে 12 জন মারা গেছে, শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। সমকালের শিরোনাম, প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন পরামর্শ শিক্ষার্থীদের, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। বাংলাদেশ প্রতিদিন, কুইক রেন্টালে কুইক অর্থ পাচার, ক্যাপাসিটি চার্জের নামে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার, রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না, শিক্ষার্থীদের সুপারিশ। যুগান্তরের শিরোনাম দেখে নিব, ঘুষে পাল্টে যায় প্রতিবেদন, মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির 600 কোটি টাকা লোপাট, স্বপ্নপূরণের আগে দমে যেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। দেশ রূপান্তর, তাপসের প্রকৌশলী চক্রের 200 কোটি, তদন্ত প্রতিবেদন ধামাচাপা, স্বপ্নপূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা, এটি শিরোনাম করেছে সব পত্রিকায়। আজকে রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে চাল ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি কমছে প্রায় 3% পয়েন্টে, স্বপ্নপূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের ডক্টর ইউনূস। ব্যাংকের 95% আমানতকারী সম্পূর্ণ নিরাপদ, এটি বলেছেন গভর্নর। রয়েছে দ্য ডেইলি স্টার, Don't stop till the job is done. Yunus tells organizers of student movement about building a new Bangladesh. Bangladesh Bank to rescue problem banks. এই ছিল আজকের শিরোনামগুলো। একটি শিরোনাম সবগুলো পত্রিকায় এসেছে। ডক্টর ইউনূস গতকালকে ছাত্র যে প্রতিবেদক সমন্বয়ক রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে কথা বলেছে, সেখানে উনি বলেছে যে দমে যেও না, এই সুযোগ আর পাওয়া যাবে না, বাংলাদেশে প্রথম এরকম সুযোগ আসছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তার কাছে সাধারণ মানুষের অর্থাৎ তরুণ প্রজন্মের দাবি কিন্তু অনেক, প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশার চাপটা তিনি অনুভব করছেন তার বক্তব্যের মধ্য দিয়েই সেটি প্রমাণিত হয়েছে। এবং একই সঙ্গে তিনি যে তরুণ সমাজের উপরে উনি নির্ভরশীল, অর্থাৎ তরুণ সমাজে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যেভাবে একটি স্বৈরাচার সরকারকে 15 বছর ক্ষমতায় থাকার মাথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েছে, এই যে অর্জন এবং তাদের যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, বৈষম্য বিরোধী, ঘুষ দুর্নীতি অনিয়ম বিরোধী এবং কল্যাণ সৌন্দর্য বাংলাদেশের যে স্বপ্ন তরুণ প্রজন্ম দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের মাঝপথে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। ব্যাংকিং খাত, নির্বাচন কমিশন, এনবিআর সহ বিভিন্ন সেক্টরে কিন্তু পুনর্গঠনের কাজ চলছে। আইন, বিচার, শাসন ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। এই যে সংস্কারের যে কাজটি, এটিতে একদিনে সম্পন্ন হবে না, এই জন্য সময়ের দরকার। সেই সময়টা কতটুকু লাগবে সেটা আসলে নির্ভর করবে যে বাংলাদেশের যে অচল অবস্থা, যে অচলায়তন, সেটি ভেঙে পুনর্গঠনের জন্যে সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য কতটুকু সময় লাগবে। সুতরাং কথার আভাসে এটা মনে হচ্ছে যে সময়টা খুব অল্প সময়ের মধ্যে হবে না, একটু সময় হয়তো দীর্ঘ লাগবে। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা এখন রয়েছে, সেই ভূমিকাকে জোরালোভাবেই রাখতে হবে এবং তাদের যে স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর জন্যে তাদের রাজপথে থাকতে হবে এবং তাদেরকে সরকারকে সব দিক থেকে সহযোগিতা করতে হবে। কেননা উনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, দেখবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বসে নেই, তাদের যে অপতৎপরতা, পত্রিকা এরকম বলেছে যে, আমি একটু পড়ি আপনাকে, যে ভারতের সঙ্গে সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং বলেছে যে এতদিন যারা আনন্দে লুটপাট করছিল তারা চুপচাপ বসে থাকবে না। সেটি এখন তারা চুপচাপ বসে থাকবে না, এটি কিন্তু খুবই স্বাভাবিক। তাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে। সুতরাং সে অস্তিত্বকে
একেবারে নির্মূল করতে এবং নতুনভাবে ঢেলে সাজাতে সময়ের দরকার হবে, এবং যারা দীর্ঘদিন লুটপাট করেছে ক্ষমতায় থেকে এবং হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সম্পদের পাহাড় গড়েছে, তাদের এই সম্পদের একটা প্রভাব তো পড়বে, প্রচ্ছন্নভাবে একটা প্রভাব পড়বে, এবং তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা চালাবে। আমরা দেখেছি বিভিন্ন সময় এরকমই হয়ে থাকে। এবং সুতরাং এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে ডক্টর ইউনূস বলেছেন যে তরুণ সমাজকেই রাজপথে সজাগ থাকতে হবে, তাদের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং তাদের যে স্বপ্নের বাংলাদেশ সেটি বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এবং তারা যে উদাহরণ তৈরি করেছে সারা বিশ্বের কাছে, এবং অনেকেই বলেছেন তোমরা যে মন্ত্র দিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছো, বিশ্বের অনেক দেশই কিন্তু তোমাদের কাছ থেকে মন্ত্র শিখতে আসবে। সুতরাং এই যে অর্জন, এই অর্জনকে কোনোভাবেই বৃথা যেতে দেয়া যায় না। সুতরাং এটি যদি হয় তাহলে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ অনেক কঠিন হয়ে পড়বে, এবং বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে নতুন বাংলাদেশের, যেখানে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সেটি কল্পনাই যেন না থেকে যায়, সেটি বাস্তবে আমরা দেখতে চাই। এবং আমরা চাই যে নতুন বাংলাদেশে নতুন প্রজন্ম নতুনভাবে স্বস্তির মধ্যে বেঁচে উঠুক, তাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রত্যাশা করি। যে সেটি প্রত্যাশা করে, যে সমস্ত দেশের সমস্ত মানুষই সেটি প্রত্যাশা করে, এবং সেই আশায় সবাই আছে। আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাই, দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, গভর্নর এটি বলেছে, যদিও সেই সাথে উনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমানতকারীদের। দেখেন, প্রথম কথাই যে আমরা বলছিলাম যে গত 15 বছর একদলীয় শাসন যেভাবে কায়েম করা হয়েছে এবং যেভাবে প্রত্যেকটি সেক্টরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, নামে বেনামে কোম্পানি খুলে ঋণ করা হয়েছে, ব্যাংক নেওয়া হয়েছে, এবং ব্যাংকের মাধ্যমে যারা উদ্যোক্তা তারাই বিপুল পরিমাণ ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। আপনি এসআলমের একটি শিরোনাম পড়ছিলেন, এবং এসআলম গ্রুপ দেখেন 6-7টি ব্যাংক তাদের নিয়ন্ত্রণে নিয়ে তারা যে পরিমাণ লুটপাট করেছে, লাখ কোটি টাকা পাচার করেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরের কিন্তু এই অবস্থা। এবং আপনি পুঁজিবাজারের কথা জানবেন, পুঁজিবাজার লুটপাট করা হয়েছে এবং তারাই করেছে। সুতরাং একটা সিন্ডিকেট বাংলাদেশের আর্থিক খাতকে পরিকল্পিতভাবে এটিকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং সেই জায়গা থেকে যে পুনর্গঠনের কাজ অন্তর্বর্তী সরকার শুরু করেছেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর সত্যিই বলেছেন, কারণ তিনি সত্যিটাই জাতির সামনে তুলে ধরছেন যে ব্যাংকিং খাতের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে এবং পলিসিগত পরিবর্তনও দরকার হবে, এবং প্রত্যেকটি ব্যাংকের গভর্নিং বডি কিন্তু ভেঙে নতুন বডি তৈরি করা হচ্ছে। অর্থাৎ সুতরাং এই যে 10টি ব্যাংক যে দেউলিয়া হবে, এই 10টি ব্যাংকে কোন কোন ব্যাংকের মাধ্যমে একীভূত করে এটিকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী কাঠামো দাঁড় করানো যায়, সেই দিকে তিনি চেষ্টা করছেন। একই সাথে আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যাপারে তিনি মনোযোগী দিয়েছেন। আপনি জানবেন যে রিজার্ভ কেনা হচ্ছে প্রতি মাসেই, সুতরাং বিদেশি থেকেও রেমিটেন্স আসছে, রেমিটেন্স যোদ্ধারা অবদান রাখছে। সুতরাং এই যে নতুন যে অর্থনৈতিক কাঠামো, সেই অর্থনৈতিক কাঠামোটা অবশ্যই শক্তিশালী হবে, বাংলাদেশ সমৃদ্ধশীল একটি দেশ হিসেবে গড়ে উঠবে, সেটি প্রত্যাশা করে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।